যদি দেখা যায় তার হাত অবশ হয়ে যাচ্ছে বা পা অবশ লাগছে এবং আস্তে আস্তে শ্বাসনালীতেও সেটি আক্রান্ত হয়ে থাকে, তখন কি আসলে ইমিডিয়েট রোগীকে ভর্তি হতে হয়? জিবিএস আক্রান্ত রোগীদের আমরা বলি যে তার হাত পায়ের জোর যদি বেশি কমে যায়, সাথে সাথে দেরি না করে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কারণ জিবিএস রোগীদের তো আসলে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। যদি ডায়াফ্রাম বা শ্বাসনালীর মাংসকে সে ধরে ফেলে, তখন কিন্তু সাডেনলি রোগীর খুব শ্বাসকষ্ট শুরু হয় এবং রোগী কিন্তু মারাও যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই সময়টা যদি এফেক্টিভ কিছু ড্রাগস দেওয়া যায়, কিছু ওষুধ দেওয়া যায়, তখন কিন্তু রোগীর এই শ্বাসকষ্ট একদম চলে যায়, রোগী কিন্তু আবার সুস্থ হয়ে যায়। কিন্তু প্রবলেম হয় যে শ্বাসকষ্ট শুরু হওয়া থেকে তাকে হাসপাতালে নেওয়ার সময়টুকু, এই সময়ের মধ্যেই কিন্তু রোগী মরে যায়। এই জন্য আমরা বলি যে কারো যদি জিবিএস আক্রান্ত হন এবং হাত পা দুর্বল হয়ে যায়, রিস্ক না নিয়ে আপনি হাসপাতালে থাকুন। কারণ কার যে শ্বাসকষ্ট শুরু হবে, কার যে হবে না, তা কিন্তু আমরা জানি না। হাত পা অবশ হয়ে যাওয়ার পর আসলে কত ঘন্টার মধ্যে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা উচিত? আসলে প্রথম 24 ঘন্টার মধ্যেই তার হাত পায়ের দুর্বলতা যদি বেশি থাকে, অনেক সময় জিবিএস হয়েছে কিন্তু হাত পায়ের দুর্বলতা খুব কম, তখন আমরা বলি যে আপনি বাসায় থাকুন, অবজার্ভ করুন। কিন্তু হাত পায়ের দুর্বলতা যদি এত বেশি হয় যে উনি উঠে দাঁড়াতে পারেন না, উনি বসতে পারেন না, সেক্ষেত্রে আর অপেক্ষা না করে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কারণ তার জিবিএস কিন্তু, আমি একটু বলে রাখি, ট্রিটমেন্টের মাধ্যমে জিবিএস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপ টু 84%, মানে 100 জন লোকের জিবিএস হলে 84 জন লোকই কিন্তু কমপ্লিট সুস্থ হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট হলে আপনি তাকে আইসিইউতে এফেক্টিভ ট্রিটমেন্ট দিতে পারলেন কিনা। ওই সময়টায় যদি আপনি তাকে আইসিইউতে না নিতে পারেন, তখন কিন্তু রোগী মারা যাবে। তো সুতরাং আমরা বলি যে রোগী যদি হাত পায়ের দুর্বলতা অনেক বেশি হয়ে যায়, তখন আর দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে যান, কারণ কখন যে শ্বাসকষ্ট শুরু হবে তা কিন্তু কেউ জানে না। জিবিএস হওয়ার জন্য আসলে কোন বয়সের মানুষেরা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? জিবিএস যে কোনো বয়সেই হতে পারে, তবে দেখা গেছে 18 থেকে 46 এই বয়সটার মধ্যে জিবিএস বেশি হয়। তবে এটা একদম ছোট বয়স থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো হতে পারে, এটা বয়সের সেরকম এজ লিমিটেশন নেই। এটার সাথে মানসিক স্ট্রেসের কোনো সম্পর্ক আছে কিনা? স্ট্রেস তো আসলে যে কোনো রোগকেই বাড়িয়ে দেয়, বা যে কোনো রোগে আক্রান্ত হলে স্ট্রেস হলে ওই রোগটার ম্যানেজমেন্ট কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু জিবিএস রোগীর সাথে স্ট্রেসের সেরকম সরাসরি চিকিৎসা নেই। জিবিএস সাধারণত ডায়রিয়া বা শ্বাসকষ্ট বা ভ্যাকসিনেশন এগুলোর পরে হয়ে থাকে। বাচ্চাদের তো খুব রেগুলার বেসিসে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে, তো বাচ্চাদেরকে আইবিএস, তো বাচ্চাদেরকে এই জিবিএসটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। জিবিএস বাচ্চাদের বলার আগে দেখতে হবে, ডায়রিয়ার কারণে অনেক সময় শরীর থেকে লবণ বেরিয়ে যায়, বিশেষ করে পটাশিয়াম কমে যায়। আমাকে জিবিএস ওই বাচ্চার হয়েছে এটা বলার আগে চেক করে দেখতে হবে যে তার কি আসলে পটাশিয়াম কমে গেছে কিনা। পটাশিয়াম করে গেলেও কিন্তু হাত পা দুর্বল। এক্ষেত্রে কোন টেস্টটা করলে তারা জানতে পারবে যে সিরাম পটাশিয়াম কমে গেছে? ইলেক্ট্রোলাইটস, প্রত্যেকটি জিবিএস পেশেন্টকে জিবিএস ডিক্লেয়ার করার আগে অবশ্যই সিরাম ইলেক্ট্রোলাইট পরীক্ষা করতে হবে। সিরাম ইলেক্ট্রোলাইটে যদি পটাশিয়াম কম থাকে, তখন কিন্তু এটা জিবিএস না, পটাশিয়াম রিপ্লেস করলে, পটাশিয়াম দিয়ে দিলে রোগী কিন্তু একদম সুস্থ হয়ে যাবে। অনেক সময় জিবিএস বলে আমরা দেখি যে আমাদের নিউরোসায়েন্স হসপিটালে আসে যে আমার জিবিএস হয়েছে, আমি অসুস্থ উঠতে পারি না, আমরা টেস্ট করে দেখি যে তার আসলে লবণ কমে গিয়েছে, একটু পটাশিয়াম দিলে সে একদম সুস্থ হয়ে যায়।